দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ আমরা শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজদৌল্লা নামক যে নাটকটি রয়েছে সেই নাটকটি আজ আমরা আলোচনা করব। এর আগেও আমরা প্রচুর কাব্য, কবিতা, গল্প ইত্যাদি বিভিন্ন কিছু আমরা আলোচনা করেছি। আজ আমরা সিরাজদৌল্লা নামক নাটকটি আলোচনা করব। নাটকটি আলোচনা করার পূর্বে আগে আমরা আমাদের যে নাট্যকার সেই নাট্যকার সম্বন্ধে সামান্য একটু জেনে নেব। তারপর আমরা নাটকটির প্রেক্ষাপট জানবো, নাটকটির সামান্য বিষয়বস্তু আমরা দেখে নেব। তারপরে আমরা নাটকটি লাইন ধরে ধরে পড়ে বুঝিয়ে দেব এবং তারপরেই এই ভিডিওটি শেষ করব। চলো তাহলে প্রথমে আমরা নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত সম্পর্কে সামান্য জেনে নেই। শচীন্দ্রনাথ সেনগুপ্তর জন্ম হয়েছিল 1892 খ্রিস্টাব্দের জুলাই মাসে এবং মৃত্যু হয়েছিল 1961 খ্রিস্টাব্দের মার্চ মাসে। এই সালগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। তিনি ছিলেন একজন বাঙালি শ্রেষ্ঠ নাট্যকার এবং তার সাথে তিনি সাংবাদিকতার কাজও করে গিয়েছিলেন। তিনি বাংলাদেশের খুলনা জেলা, তোমরা তো নাম সকলেই আশা করি শুনেছ, সেই খুলনা জেলার সেনহাটি নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। শচীন্দ্রনাথ সেনগুপ্তের বাবার নাম ছিল সত্যচরণ সেনগুপ্ত। বাবার নামটিও একটু মনে রাখার চেষ্টা করবে। তিনি ছোটবেলায় তার পিতা সত্যচরণ সেনগুপ্তের যে কর্মস্থল, সেই কর্মস্থলে, তার কর্মস্থল ছিল রংপুরে, সেই রংপুরে তিনি শিক্ষালাভ শুরু করেছিলেন। সেখানে বিপ্লবী প্রফুল্ল চাকি ছিলেন তার সহপাঠী, অর্থাৎ তারা একই স্কুলে একই সাথে পড়াশোনা করেছিলেন। 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলনে যোগ দিয়ে শচীন্দ্রনাথ সেনগুপ্ত বিদ্যালয় ত্যাগ করেছিলেন এবং অনুশীলন সমিতির সাথে সাক্ষাৎ, অর্থাৎ তিনি প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে পড়েছিলেন। কর্মজীবনের শুরুতে তিনি যখন কর্মজীবনে প্রবেশ করেছিলেন, সেই শুরুতে তিনি সেখানকার জাতীয় কলেজে কিছুদিন অধ্যাপনা করেছিলেন। পরে সাংবাদিকতার সাথে তিনি যুক্ত হয়ে পড়েছিলেন। আমরা শচীন্দ্রনাথ সেনগুপ্তকে অন্য বিভিন্নভাবে চিনে থাকলেও তিনি নাট্যকার হিসাবেই আমাদের কাছে বেশি খ্যাতি লাভ করেছিলেন। তার রচিত ঐতিহাসিক নাটক এবং সামাজিক নাটকগুলি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে তার বেশিরভাগ নাটকের বিষয়বস্তু ছিল রাজনৈতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটকে নিয়েই। তার রচিত রাজনৈতিক নাটক এবং ঐতিহাসিক নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো গৈরিক পতাকা, দেশের দাবি, সিরাজদৌল্লা, সবার ওপরে মানুষত্ব প্রভৃতি উল্লেখযোগ্য। তবে তিনি অনেকগুলি নাটক লিখলেও সিরাজদৌল্লা নাটকটি তার বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। 1946 খ্রিস্টাব্দে কলকাতার একটি রঙ্গমঞ্চে তার রাষ্ট্র বিপ্লব নামে একটি নাটক অনুষ্ঠিত হয়েছিল, যা বিশেষভাবে সাড়া ফেলেছিল। আমাদের আলোচ্য এই সিরাজদৌল্লা নাটকটি সিরাজের জীবনীর উপর ভিত্তি করেই মূলত লেখা হয়েছিল। আমরা জানি সিরাজদৌল্লা পলাশীর যুদ্ধে পরাজিত হয়েছিলেন, আর এই নাটকটি 1938 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল। সিরাজদৌল্লা নাটকটি শচীন্দ্রনাথ সেনগুপ্তের উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে একটি, সেটি আমরা নিঃসন্দেহে বলতে পারি। এবারে আমরা এই সিরাজদৌল্লা নাটকের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটি একটু দেখে নেব। নাটকের প্রেক্ষাপট। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের অসাম্প্রদায়িক চিন্তার ফসল হলো সিরাজদৌল্লা নাটকটি। 1757 ইতিহাস আমাদের জানিয়েছে যে বাংলার স্বাধীনতা সূর্যের শেষ নবাব সিরাজদৌল্লা। তাই সিরাজের কাহিনী আমাদের বেদনার তারে ঝংকার তোলে স্বতঃস্ফূর্তভাবে। সমগ্র নাটকটি 3টি অঙ্কে ও 9টি দৃশ্যে বিভক্ত। নাটকটি শুরু হয়েছে নবাবের হিরাঝিল প্রাসাদের দরবার কক্ষে। সিরাজউদ্দৌলা তার দাদু আলীবর্দীর উদ্দেশ্যে বলেছেন যে ইংরেজদের সঙ্গে আপোষ করবেন না কোনোদিন। বিশেষত আলীবর্দী সিরাজকে অত্যন্ত পছন্দ করতেন। সিরাজ জানেন ও বোঝেন তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা মরিয়া হয়ে উঠেছে। বিশেষত হিন্দু জমিদাররা মুসলমান শাসককে ঘৃণার চোখে দেখত। এই উদ্দেশ্য সফল করার জন্য তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছে। তাদের মূল লক্ষ্য তাকে সিংহাসনচ্যুত করা। তারা চেয়েছিল হিন্দু রাজত্ব কায়েম করতে। সিরাজ প্রথম দিকে ইংরেজদের সাথে শত্রুতাও করেননি, বরং আলীবর্দীর সামনে ইংরেজের শুভাকাঙ্ক্ষী হয়ে তাদের ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর করতেন। কিন্তু ইংরেজদের কিছু কিছু কর্মপদ্ধতি তার অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায়। যেমন 1 নাম্বার, ইংরেজরা তাকে
মন সদে বসার পর কোনো নজরানা দেয়নি। 2 নম্বর, সমাজবিরোধী ষড়যন্ত্রকারী রাজবল্লভ এর পলাতক পুত্র কৃষ্ণদাসকে ইংরেজরা আশ্রয় দিয়েছিল। 3 নম্বর, ইংরেজের বহির্বাণিজ্য ছিল শুল্কমুক্ত, কিন্তু অন্তর্বাণিজ্যে শুল্ক দিতে হতো। সেক্ষেত্রে অন্তর্বাণিজ্যেও দস্তক ব্যবহার করে তারা কর ফাঁকি দিত। 4 নম্বর, চন্দননগরের ফরাসিদের সঙ্গে পারস্পরিক লড়াই ও বিবাদের সম্ভাবনায় নবাবের অনুমতি না নিয়েই ব্রিটিশ দুর্গ সুরক্ষিত করার কাজ শুরু করে দেয়। সেই জন্যই সিরাজ 1756 জুন মাসে কলকাতা দুর্গ আক্রমণ করেন এবং এরই সঙ্গে বিরোধ চরমে ওঠে। সেই বিরোধে ঘৃতাহুতি দেয় জগৎ শেঠ, মীর জাফর, রাজবল্লভ, আমির চাঁদ প্রমুখ ব্যক্তিরা। আলোচ্য নাটকে একদিকে যেমন স্বাধীনতার বীজ মন্ত্র উচ্চারিত হয়েছে, অপরদিকে হিন্দু মুসলমানের মিলনের মন্ত্রে নবাবের চোখে জল চলে এসেছে। তিনি জাফর আলী খাঁকে পরমাত্মীয়ের সম্মান প্রদর্শন করেছেন। বাংলার এই দুর্দিনে তার প্রতি অত্যন্ত নির্ভরতার ভরসায় চেয়েছেন। ঐতিহাসিক সিরাজ নাট্যকারের লক্ষ্যবস্তু নয়। ইতিহাস শুধু ঘটনাপঞ্জি, তা নাটক নয়। নাট্যকার ইতিহাসের ঘটনার চেয়ে ইতিহাস চেতনার উপরই বেশি জোর দিয়েছেন। পলাশীর যুদ্ধকে একটি জাতির স্বাধীনতার সমাপ্তির প্রতীক হিসাবে তিনি ব্যবহার করেছেন। আর সিরাজের জীবনের ট্র্যাজেডি বাংলার জাতীয় জীবনের ট্র্যাজেডির বৃহত্তম পটভূমি রচনা করেছে। আমরা সিরাজদৌল্লা নাটকের প্রেক্ষাপটটি দেখে নিলাম। এবার আমরা সিরাজদৌল্লা নাটকের যে পরপর লেখা হয়েছে সেই লেখাগুলি আমরা পড়ব। এই দেখো আমার কাছে এই বইটি রয়েছে। এই যে এই বইটি হলো আমাদের 10ম শ্রেণীর অন্তর্গত পাঠ্য বই। সেই বইটি থেকে এখন আমরা সিরাজদৌল্লা নামক যে নাটকটি রয়েছে সেই নাটকটি পড়ে শোনাবো এবং একটু বুঝিয়েও দেব। সিরাজদৌল্লা শচীন্দ্রনাথ সেনগুপ্ত। দরবার কক্ষ, প্রথমেই দেখো লেখা আছে দরবার কক্ষ, মানে রাজা যেখানে বসে সেই জায়গাটির কথা বলা হয়েছে। সিরাজ সিংহাসনে উপবিষ্ট, অর্থাৎ সিরাজ সেখানে বসেছিল। কর্মচারীরা যথাস্থানে উপবিষ্ট, তার আশেপাশ দিয়ে কর্মচারীরাও বসেছিল। সভাসদদের মাঝে ছিল মীর জাফর, মোহনলাল, মীর মদন, রায়দুর্লভ একদিকে, অন্যদিকে ছিল রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়াটস, মাসিয়েলা, তারা দাঁড়িয়েছিল অর্থাৎ দণ্ডায়মান। গোলাম হোসেন যথারীতি নবাবের পায়ের কাছে বসিয়া আছে। এটা হলো এখানকার যে একটি নাটক হতে গেলে নাটকের যে তোমার যেটা সাজানোর যে চরিত্রগুলি কে কোথায় বসে রয়েছে সেগুলি আমাদের নাট্যকার বুঝিয়ে দিল। এবার নাটক শুরু হলো। দেখো সিরাজ, ওয়াটস মানে সিরাজ ওয়াটসকে ডাকলো। ওয়াটস, ইওর এক্সেলেন্সি মানে মহানুভব বা রাজা তুমি বলো, মহানুভব বলা হয়েছে এখানে সিরাজকে। সিরাজ, কলকাতা জয়ে যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গে সঙ্গেই ছিলে। কলকাতা জয়ে, এই কলকাতা জয়ে যে কথাটি আছে, এই কলকাতা জয়ে কি কলকাতা জয় হয়েছিল, কি ব্যাপার বৃত্তান্ত, চলো একটু দেখে নেই। কলকাতা জয়ের ইতিহাস। 1756 খ্রিস্টাব্দের 20 জুন সিরাজ তার অনুচরবৃন্দ মীর মদন ও মোহনলালকে নিয়ে কলকাতা আক্রমণ করেন এবং গভর্নর ড্রেক ও তার অনুচরদের পরাজিত করে দাদু নবাব আলীবর্দী খান নামে কলকাতার নাম রাখেন আলীনগর। আমরা দেখে নিলাম কলকাতা জয়ের ইতিহাস। তো বলেছিল যে সেখানে যে তুমি তো আমার সাথেই ছিলে, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো। তুমি জানো যে কলকাতা জয় করে আমি নগরের নাম আমরা আলীনগর রেখেছিলাম। আমরা কেন আলীনগর রেখেছিল সেটাও দেখেছি। ওয়ার্ডস, জানি, ইওর এক্সেলেন্সি, অর্থাৎ আমি সেগুলো সবই জানি। সিরাজ, আলীনগরে তোমাদের কোম্পানির সাথে যে সন্ধি হয় তার সব শর্তও তোমার জানা আছে, মানে তোমাদের সাথে কি কি সন্ধি হয়েছিল সবকিছুই তুমি নিশ্চয়ই জানো। তোমাদের কোম্পানির সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে তার জন্যই প্রতিনিধি রূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। প্রতিনিধি বলতে এখানে আমরা প্রতিনিধি হিসাবে ওয়ার্ডসকে রাখা হয়েছিল, প্রতিনিধি বোঝানো হয়েছে। কোম্পানির সন্ধি শর্ত না রক্ষা করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি। জানো, তোপ মানে এখানে কামান, মানে কোম্পানি যদি সন্ধির কথা অনুসারে যদি তাদের কথা না রাখে তাহলে তোমাকে তাদের প্রতিনিধি হিসেবে রাখা হয়েছিল, তোমাকে আমরা কামানের সামনে রেখে উড়িয়ে দিতে পারি, সেটা তুমি তো জানো। ওয়ার্ডস, জানে ইওর এক্সেলেন্সি, অর্থাৎ আমাকে আপনারা এই ধরনের শাস্তি দিতে পারেন সেটা আমার জানা আছে। সিরাজ, তুমি প্রস্তুত হও। ওয়ার্ডস, আমি জানিলাম না আমার অপরাধ, অর্থাৎ আমি কি অপরাধ করেছি, আমার অপরাধ কি সেটা তো আগে বলুন। সিরাজ,
তোমাদের অপরাধ সভ্যতার শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে। মানে তোমরা যা কিছু ছিল সভ্যতা, সেই সীমা তোমরা অতিক্রম করেছো। স্পর্ধা তোমাদের আকাশ স্পর্শী, মানে আকাশকে স্পর্শ করেছে, এতটা তোমাদের স্পর্ধা বেড়ে গেছে। শুধু শান্তি ভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সাথে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। ওয়াটস, আপনার অভিযোগ বুঝতে পারলাম না, মানে আপনি কেন এরকম অভিযোগ করছেন? সিরাজ, মুন্সিজি, অ্যাডমিরাল ওয়াটসনের পত্র। এখানে অ্যাডমিরাল বলতে নৌ সেনাপতি, আর ওয়াটসন হচ্ছে, যেখানে ওয়াটসন বলতে আমরা চার্লস ওয়াটসনের কথা বুঝে থাকি। তখন মুন্সিজিকে যখনই এই পত্রটি বের করতে বললেন, মুন্সিজি একখানি পত্র বের করলেন। সিরাজ, এই পত্র সম্বন্ধে তুমি কি জানো? মুন্সি পত্র ওয়াটসকে দিলেন, ওয়াটস পড়তে লাগলেন। শেষের দিকে লেখা আছে, আই নাও অ্যাকোয়েন্ট ইউ দ্যাট দ্য রিমাইন্ডার অফ দ্য ট্রুপ which should have been here long since and which I here to colonel told you he expected। এগুলো ইংলিশে লেখা আছে, এখানকার তর্জমা নিচে দেখো করা আছে। মানে মুন্সিজিকে তখন বললো যে তর্জমা অর্থাৎ এটি বাংলায় পড়ে সবাইকে শোনাও। কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন তাহা শীঘ্রই কলকাতায় পৌঁছবে। আমি সত্বর আর একখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দিব যে আরো সৈন্য এবং আরো জাহাজ বাংলায় আবশ্যক। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না। এই পত্রটি সিরাজ পড়তে বলেছিল। সিরাজ, ওয়াটস, এ ভীতি প্রদর্শনের অর্থ কি? অর্থাৎ আমাদেরকে তুমি ভয় দেখাচ্ছ এই চিঠি লিখে? ওয়াটস, অ্যাডমিরাল এ কথা লিখিয়াছেন কেন আমি বুঝি না। সিরাজ, বুঝিয়ে আমি দিচ্ছি মুন্সিজি, ওয়াটসের পত্র। অর্থাৎ ওয়াটসের পত্রটি বের করো। মুন্সি একখানা পত্র বের করলেন, আপনি পড়ুন। ওর হাতে দেবেন না, আচ্ছা ওকে একবার দেখিয়ে দিন। ওয়াটসকে পত্রটা দেখানো হলো। বলতে পারো যে এটা তোমার হাতের লেখা না? ওয়াটস, হ্যাঁ আমি তো লিখেছি। পড়ুন মুন্সিজি। ইট ইজ ইম্পসিবল টু রেলি আপন দ্য নবাব অ্যান্ড ইট উইল বি ওয়াইজ টু অ্যাটাক চন্দননগর। রেলি মানে বিশ্বাস, আর ওয়াইজ মানে বুদ্ধিমান, অর্থাৎ নবাবের উপর বুদ্ধিমান নির্ভর করা অসম্ভব, চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। বলছে তোমাদের অভদ্রতার ঔদ্ধত্যের আরো পরিচয় চাও? মানে তোমরা এই যে আমার এখানে থাকছো, আমার নামে তোমরা এইভাবে ষড়যন্ত্র করছো, জেনে রাখো তাও আমি দিতে পারি, আরো তোমাদের নিদর্শন আমি দিতে পারি। আমার সভাসদরা, আমার সদস্যরা তারস্বরে ঘোষণা করে আমি নির্বোধ, অত্যাচারী, বিলাস সর্বস্ব। মানে আমি সবসময় মানে সুখ ভোগ করে থাকি, এটাকেই বলে হচ্ছে বিলাস সর্বস্ব। কিন্তু আমি যে সকলের শয়তানির সন্ধান রাখি, মানে সবাই ভাবে আমি আরাম করেই থাকি, কিন্তু আমি যে সবার খবর রাখি এটা সবাই জানে না। তার সামান্য পরিচয় আজ আমি দিয়ে রাখলাম। তুমি ওয়াটস, তুমি আমাদেরই দরবারে স্থান পেয়ে আমার সভাসদেরই আমার বিরুদ্ধে উত্তেজিত করো। কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে। জানো এর শাস্তি কি? ওয়াটস বলছে, পানিশ মি ইউর এক্সিলেন্সি, অর্থাৎ আমাকে শাস্তি দিন। ইফ ইউ উইল, মানে আপনার যদি ইচ্ছা হয় আমাকে শাস্তি দিন। আই ক্যান অনলি সে দ্যাট আই হ্যাভ ডান মাই ডিউটি, মানে অর্থাৎ আমি আমার ডিউটি শুধু করেছি। এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, অর্থাৎ এখান থেকে চলে যাও। ভবিষ্যতে আর কখনো এই দরবারে তুমি স্থান পাবে না। তোমার কোম্পানি যদি সদ্ব্যবহার দিয়ে আমাকে আবার খুশি করতে পারে, তাহলে কোম্পানির প্রতিনিধি হিসাবে কোনো সচ্চরিত্র ইংরেজকে আমি দরবারে স্থান দেব, তোমাকে না। আর তাও এখন না, যাও। ফেয়ারওয়েল, মানে বিদায়, ইউর এক্সিলেন্সি বলে ওয়াটস চলে গেল। নবাবকে কুর্নিশ করে ওয়াটস বের হয়ে গেল। এবার রাজবল্লভ আসলো। ঝাপনা, একটু অপেক্ষা করুন রাজা। মাসিয়েলা, মাসিয়েলা, অ্যাট ইউর কমান্ড ইউর এক্সিলেন্সি, মানে আপনি যেটা বলবেন। সিংহাসনের সামনে গিয়ে কুর্নিশ করলেন, তোমাদের কাছে আমি লজ্জিত, তোমরা ফরাসিরা বহুদিন থেকেই বাংলাদেশে বাণিজ্য করছো, আমার সঙ্গে কখনো তোমরা অসৎ ব্যবহার করনি। কারা তাহলে অসৎ ব্যবহার করেনি বলো তো? ফরাসিরা। ইংরেজদের সাথে তোমাদের বিবাদ আজকাল নয়, আর এ দেশে কোনো ব্যাপার নিয়েও নয়। সাগরের ওপারে তোমরা পরস্পরের টুটি চেপে মারলেও আমার কিছু বলার থাকে না। এখানে দেখো সাগরের ওপারে বলতে আটলান্টিক মহাসাগরের ওপারে ইংল্যান্ড ও ফ্রান্সের কথা বলা হয়েছে। মানে তোমরা সাগরের ওইদিকে গিয়ে যা ইচ্ছা তাই করো না, আমার দেশে কেন, আমার জায়গায় কেন? তাহলে তো আমি মাথা ঘামাবই এখানে। আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো, এই আমার কামনা। ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে। সমস্ত ফরাসি বাণিজ্য কুঠি তাদের ছেড়ে দেওয়া হোক, এই মর্মে দাবি উপস্থিত করেছে। তোমরা
প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছো। মাসিয়েলা, অর্থাৎ মাসিয়েলা হলো এখানে ফরাসিদের একজন প্রতিনিধি। উই হ্যাভ অলওয়েজ সট ফর ইউর প্রোটেকশন, মানে সট মানে চাওয়া, আর প্রোটেকশন মানে সুরক্ষা। আমরা আপনার সুরক্ষাই চাই সবসময়, ইউর এক্সিলেন্সি। কলকাতা জয়ে আর পূর্ণিয়ার শৌকতজংয়ের সঙ্গে সংগ্রামে আমার বহু লোকক্ষয় ও অর্থ ব্যয় হয়েছে। অর্থাৎ কলকাতা জয়ে পূর্ণিয়ায় শৌকতজংয়ের সঙ্গে যখন সংগ্রাম হয়েছিল তখন অনেক লোক এবং অর্থ অনেক কিছু ক্ষতি হয়েছে। আমার মন্ত্রিমণ্ডলও যুদ্ধের পক্ষপাতী নয়, অর্থাৎ আমার যারা মন্ত্রী রয়েছে তারাও যুদ্ধ করতে চায় না। এরূপ অবস্থায় তোমাদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্য ইংরেজদের সাথে বিবাদে প্রবৃত্ত হতে পারি না। মানে আমি চাই ইংরেজদেরকে পরাস্ত করতে, কিন্তু আমার সেই শক্তি এখন আর নেই। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। সভা কিছুকাল স্তব্ধ রইল, মানে এই কথার পরে সভা স্তব্ধ হয়ে পড়ল। মাসিয়েলা মাথা নত করিয়া দাঁড়াইয়া রহিলেন। তাহার পর ধীরে মাথা তুলিয়া নবাবের দিকে চাহিলেন, ক্ষুব্ধ কণ্ঠে বললেন, মানে বিচলিত কণ্ঠে তিনি বললেন, মাসিয়েলা বলছে, ইউর এক্সিলেন্সি মানে নবাব, ইউ রিফিউজ আস ইউর হেল্প, মানে আপনি হেল্প করতে বা সাহায্য করতে রিফিউজ করছেন বা প্রত্যাখ্যান করছেন ইউর প্রোটেকশন, দো উইথ গ্রেট রেক্টুলেন্স। আই অ্যাপ্রিসিয়েট ইউর ফিলিংস, মানে আমি আপনার ফিলিংসকে তারিফ করি। আই আন্ডারস্ট্যান্ড দ্য প্রিডিসিমেট ইউ আর ইন। আই এম সরি ফর ইউ অ্যান্ড আই এম সরি ফর আওয়ারসেলফ, মানে আমি আপনার জন্যও খুব দুঃখিত এবং আমাদের জন্যও ভীষণ দুঃখিত। উই হ্যাভ নো আদার চয়েস দেন টু লিভ দিস ল্যান্ড, মানে আমাদের কাছে এই ল্যান্ড ছেড়ে যাওয়া ছাড়া আর তো কোনো আদার চয়েস থাকছে না। হুইচ উই হ্যাভ লার্ন টু লাভ, মানে আমরা যাকে ভালোবাসতে শুরু করেছিলাম। অ্যালাউ মি ইউর এক্সিলেন্সি টু ওয়ার্ন ইউ দ্যাট ইউ আর এ গ্রেট ডেঞ্জার, অর্থাৎ আপনি একটি সমূহ বিপদের সামনে দাঁড়িয়ে আছেন, এটা আমাকে বলতে হচ্ছে। অন আওয়ার ডিপারচার ফ্রম দিস ল্যান্ড দ্য স্মুদান ফ্লেম, মানে এই লুক্কায়িত যে শত্রুরা আছে, উইল ব্রাস্ট ফোর্থ অ্যান্ড উইল ডিস্ট্রয় ইউর কিংডম অ্যান্ড পিপল, মানে আমরা চলে যাওয়ার পরেই তারা ঘোষণা করবে এবং আপনাকে বিস্ফোরণ করে দেবে, আপনার কিংডমকে ধ্বংস করে দেবে। সিরাজ সিংহাসন হইতে নামিয়ে আসিলেন, মাসিয়েলার সামনে দাঁড়িয়ে বললেন, আমার বিপদ সম্বন্ধে আমাকে সচেতন করে তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতিরই পরিচয় দিয়েছো, অর্থাৎ তোমরা আমার ভালো চাও, এটা আমি জানি। তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে। প্রয়োজন হলে আমি তোমাকে স্মরণ করব, তখন যেন আমাকে ভুলো না বন্ধু। মাসিয়েলা, আই নো উই শ্যাল নেভার মিট, মানে আমি কোনোদিন যে সাক্ষাৎ করেছি সেটি আমার মনে থাকবে না। দুজনেই চুপ করিয়া রহিলেন। ফেয়ারওয়েল ইউর এক্সিলেন্সি, অর্থাৎ বিদায়। কুর্নিশ করিয়া চলে গেলেন। সিরাজ তাহার পিছু পিছু খানিকটা অগ্রসর হইয়া স্থির হইয়া দাঁড়াইয়া রইলেন। তারপর দ্রুত ফিরিয়া রাজা রাজবল্লভের নিকট অগ্রসর হইয়া বলিলেন, আপনি যেন কি বলার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন রাজা, এখন সে কথা নিরর্থক, অর্থাৎ এখন আর এটা বলে লাভ কি? সিরাজ হেসে বললেন, জানেন তো আমাকে কোনো কথা বলেই লাভ নেই, সর্বচিকিৎসার বাইরে আমি, মানে কোনো ধরনের ট্রিটমেন্ট আমার উপর চলে না। সিংহাসনের দিকে এগিয়ে গেলেন রাজবল্লভ। ওয়ার্ড সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলতো, অর্থাৎ এভাবে বিদায় না দিলেও হতো। আসলে ওয়ার্ডস ছিল হচ্ছে কাশিমবাজারের যে কুঠির, সেই কুঠিরের অধ্যক্ষ। আর রাজবল্লভ, এই যে রাজবল্লভ এখানে এসেছে না, এই রাজবল্লভ হলো সিরাজকে সিংহাসন চ্যুত করবার ষড়যন্ত্রের অন্যতম মন্ত্রী, মানে তার কথা মতোই ষড়যন্ত্রটি পাতা হয়েছিল। সিরাজ ফিরে আসলেন। ওয়াটস, ক্লাইভ, ওয়াটসন, কোম্পানির কথা থাক, ইংরেজ, ফরাসি, পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন। নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন। জগৎ শেঠ, ভাবা যখন উচিত ছিল তখন যে কিছুই ভাবেননি জাহাপনা, অর্থাৎ যখন কিছু করার ছিল তখন তো কিছুই করেননি। সিরাজ দ্রুত তাহার দিকে ফিরিলেন। সে অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি, মানে আমি যেটা ভুল করেছি সেটা তো আমি স্বীকার করেছি। আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে আমি গ্রহণ করেছি, মানে মাথা নিচু করে আমি মেনে নিয়েছি। কখনো কোনো কটূক্তির প্রতিবাদ করিনি, আপনাদের স্পর্ধা নিয়ে কখনো প্রশ্নও তুলিনি। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনদের মন দিয়েছেন বিষিয়ে। আর কত হেয় আমাকে আপনারা করতে চান? জগৎ শেঠ, আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ, মানে আপনাকে ছোট দেখিয়ে আমাদের কি লাভ? স্বার্থ সিদ্ধি। স্বার্থের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম, বলুন তাহলে। সিরাজ বলছে, তাহলে কি হতো? তাহলে বাংলার সিংহাসনে এতদিনে অন্য নবাব বসতো।
সিরাজ, এত বড় কথা আমার মুখের উপর বলতে আপনার সাহস হয়? জগৎ শেঠ, আপনার উপদ্রবী আমাদের মনে এই সাহস এনে দিয়েছে। মানে আপনি যে ধরনের অত্যাচার করেছেন আমরা এখন বলতে বাধ্য হচ্ছি। আমার উপদ্রব নয় শেঠজি, আমার সহিষ্ণুতায় আপনাদের স্পর্ধা বাড়িয়েছে। মানে আমি আপনাদের কিছু বলিনি জন্যই আপনারা সাহস পেয়ে গেছেন। মীর জাফর, জাহাপনা, মানি লোকের মানহানি করে আপনি আমাদের সকলেরই অপমান করেছেন। মানে সম্মানী লোকের অপমান করে আমাদের সবারই আপনি অপমান করেছেন। সকলে মিলে আপনারাই কি আমার কম অপমান করেছেন? এটি সিরাজ বলল। আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি, এটি রাজবল্লভ বলছে। সিরাজ, সত্যশ্রয়ী রাজা, বলুন, সিংহাসনে আরোহণ করার পরে এই 1 বছরের মধ্যে কি অনাচার আমি করেছি? আমার দোষটা কি বলুন? বলুন, কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন, বলুন। রাজবল্লভ, আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়। অর্থাৎ আপনি সারাদিন রাতে কি করছেন না করছেন আমরা সেটা দেখে বেড়াচ্ছি না, ওটা আমাদের দেখার কাজও না। সিরাজ, অথচ কবে, কোথায়, কখন, কোন অনাচার আমি করেছি তা আপনারা নির্ভুলে বলে দিতে পারেন। আমার কষ্ট আপনারা দেখবেন না, অথচ আমি কি করছি না করছি সেটা আপনারা দেখছেন। রাজবল্লভ, পারি এই জন্যই যে পাপ কখনো চাপা থাকে না। সিরাজ, পাপ যে চাপা থাকে না হোসেন কুলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেছেন। হোসেন কুলি হচ্ছে একজন রাজপুরুষ। রাজবল্লভের সামনে গিয়ে, নিজের জীবন দিয়ে কি আবার তা বুঝতে চান? রাজবল্লভ মাথা নিচু করে থাকলো, মানে তাকে একটু ধমকের সুরেই বলল। শেঠজি, জাফর আলী খা, আপনাদের শ্রদ্ধেয় বন্ধু মুখের দিকে একবার চেয়ে দেখুন। জাফর আলী খা হচ্ছে এখানে মীর জাফরের কথা বলা হয়েছে। মীর জাফর, এই তরবারে স্পর্শ করে আমি শপথ করছি জাহাপনা, আপনি যদি মানি লোকের এইরূপ অপমান করেন তাহলে আপনার সপক্ষে কখনো অস্ত্র ধারণ করব না, মানে আপনার হয়ে কোনোদিন অস্ত্র ধরবো না। মোহনলাল, আজ পর্যন্ত কদিন তা ধরেছেন সিপাহসালার? মানে প্রধান সেনাপতি, মানে আজ পর্যন্ত কয়দিন সাহেবের হয়ে বা আমাদের হয়ে, মানে সিরাজের হয়ে অ্যাকচুয়ালি আপনি কদিন অস্ত্র ধরেছেন? মীর জাফর, পূর্ণিয়ার যুদ্ধে, মানে 1756 সালে শওকত জং ভার্সেস সিরাজের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের কথা বলা হয়েছে, পূর্ণিয়া যুদ্ধে। সেই পূর্ণিয়া যুদ্ধে অপদার্থ শওকতকে হত্যা করে বুঝি এই স্পর্ধা তোমাদের হয়েছে মোহনলাল। মীর মদন, কোন যুদ্ধে কৃতিত্ব না দেখেও আমি জিজ্ঞাসা করছি, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত কবে সিপাহসালার নবাবকে সাহায্য করছেন? কোনোদিনও করেননি। মীর জাফর, জাহাপনা, নিচের এই স্পর্ধা, মানে আমার থেকে ছোট, এই এত বড় কথা? মোহনলাল, নিচ পদস্থ কর্মচারীদের উচ্চ পদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয়, এটা আমি জানি। এ কথা যেমন আপনাদের সবসময় মনে থাকে, তেমন এ কথাও মনে রাখা কি উচিত নয় যে নবাবের কাজের সমালোচনাও সবসময় শোভন নয়, অর্থাৎ সবসময় করাটা উচিত নয়। মীর মদন, এ রাজ্যের সকল প্রধান প্রধান সেনাপতি, মানে আমির ওমরাহ, রাইস রাজা মনে করেছেন নবাব একেবারে অসহায়। মানে রাইস রাজা বলতে এখানে সম্ভ্রান্ত রাজা, আর আমির ওমরাহ বলতে ধনী মুসলমান ওমরাহ। নবাব একেবারে অসহায়, এরা ভেবেছিল। সিংহাসন রক্ষা তো নয়, আত্মরক্ষার শক্তিও তার নেই। আমরা নবাবের নিমক বৃথাই খাই না, মানে লবণ তো খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত। মীর জাফর, এসব অর্বাচীনকে, মানে যারা নবীন, দিয়েই যখন নবাবের কাজ চলবে তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়, এই দরবার আমরা ত্যাগ করি। এখানে শেঠজি বলতে বলছে না চলুন শেঠজি, শেঠজি বলতে আমির ওমরাহর কথা বলা হয়েছে। নবাব থাকুন তার কর্মক্ষম, শক্তিমান, পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। গোলাম হোসেন, মোহনলাল আর মীরমদন যখন রয়েছে তখন আর ভাবনা কি, চলুন। মানে এখানে গোলাম হোসেন হচ্ছে একটি অনৈতিহাসিক চরিত্র, আর মোহনলাল হচ্ছে সিরাজের বিশ্বস্ত একজন সেনাপতি। তখন এই কথাটা যখন বললেন, রাজবল্লভ, জগৎ শেঠ, দুর্লভ রায় প্রস্থানের উদ্যোগ নিলেন। সিরাজ, দাঁড়ান। সকলেই স্থির হয়ে দাঁড়িয়ে এলো। দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, এ কথা আপনাদের মনে করিয়ে দিতে হবে। মীর জাফর, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। সিরাজ, বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দী করা হবে। মুন্সিজি, উর্দু শিক্ষক এখানে, সিপাহসালারের কাছে ওয়াটসের যে পত্র লিখেছিলেন সেই পত্র। মুন্সিজি পত্র বাঁচতে লাগলেন। মীর জাফর, আমার কাছে ওয়াটস পত্র লিখেছিলেন। সিরাজ, হ্যাঁ, নবাবের সিপাহসালার খোজা পিদ্রুর মারফত, অর্থাৎ নপুংসক পিদ্রুর মারফত ওয়াটস এই পত্রখানি আপনারই উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে। দেখতে চান? মীর জাফর, নবাবের অনুগ্রহ মানে দেখাতে চাইলে দেখান।
সভাসদদের শুনিয়ে দেব। পত্রের বিষয় তো আমি অবগত নই জাহাপনা। সিরাজ, সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেব না, কেননা আপনি আমার সিপাহসালার। পত্রখানা আপনাকে দেখতেও দেব না, কেননা তাহলে যে উদ্দেশ্যে এই পত্র প্রেরিত হয়েছে তা সিদ্ধ হবে। মির্জাফর, জাহাপনা কি তাহলে কি করবেন স্থির করেছেন? রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি ব্যবস্থা করা উচিত বিবেচনা করেন? মানে যারা রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাদেরকে কি করা উচিত আপনি কি মনে করেন? মির্জাফর কোনো কথা বলল না। রাজা রাজবল্লভ, কি বলেন? রাজবল্লভ, আমরাও কোনো গোপন লিপি কি জাহাপনা আবিষ্কার করেছেন? মানে আমারও কি কোনো লেখা আপনার কাছে আছে? সিরাজ, রাজা রাজবল্লভকে আমরা চিনি, তিনি কাঁচা কাজ করেন না। জাফর আলী খাঁ, মির্জাফর, নবাব কি প্রকাশ্য দরবারে আমার বিচার করতে চান? নবাব তার দিকে চাইলেন, তিনি সিংহাসন হইতে নামিয়ে আসলেন। সিরাজ, জাফর আলী খাঁ, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। সৌহার্দ্য অর্থাৎ বন্ধুত্ব। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী তা তিনি বিচার করবেন। মানে উপরওয়ালার কাছে বা আল্লাহর কাছে কে অপরাধী তিনি তা বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, মানে এই খারাপ সময়টিতে আমাকে ছেড়ে চলে যাবেন না। রাজবল্লভ, এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? আবারও সেই বিচার, মানে আবারও বিচার? রাজবল্লভ, বিচার নয় জাহাপনা, আমি বলতে চাই যে এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভবপর, মানে আপনারা আপোষে সন্ধি করে নিন। সিরাজ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে আপোষ? রাজা ওয়ার্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? মানে তাদের যে মেন্টালিটি সেটা আপনারা বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিম বাজারের অভিমুখে অভিযান, সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? মানে এই সমস্ত যে ঘটনাগুলা, চন্দননগর আক্রমণ, কাশিম বাজারের অভিমুখে যাত্রা, কলকাতায় সৈন্য নিয়ে আসা, এগুলো কি বন্ধুত্ব স্থাপনের নিদর্শন? জগৎ শেঠ, নবাব যদি কলকাতায় আক্রমণ না করতেন তাহলে এসব আজ কিছুই হতো না। এখন ওরা সবাই মিলে নবাবকে ব্লেম করছে। সিরাজ, কলকাতার দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো, মানে ভেদ করা শক্ত বলতে দুর্ভেদ্য, তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলাদেশ অরাজক ছিল না। কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? মানে কি দরকার ছিল কোম্পানির নিজে থেকে যেচে পড়ে এসে গায়ে পড়ে যুদ্ধ করার? মানে ওদের যুদ্ধ তো নয়, মানে একটু খোঁচা মারার আর কি। মির্জাফর, আপনি আমাদের কি করতে বলছেন জাহাপনা? সিরাজ, সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। মানে এখন আমাকে আপনারা শক্তি দিয়ে, সামর্থ্য, বুদ্ধি দিয়ে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই, তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। মানে আগে আমরা বাইরের শত্রুদের সব সেটেলমেন্ট করে দিই, তারপর না হলে আমার বিচার হবে পরে। সেদিন যে দণ্ড আপনারা আমাকে দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি এই সিংহাসনে বসাতে চান, আমি হৃষ্ট মনে ছেড়ে দেবো, মানে খুশি মনে ছেড়ে দেবো। সকলে নীরব, সবাই চুপ করে থাকলো। জাফর আলী খাঁ, আপনি শুধু সিপাহসালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেটাই না আত্মীয়? তাহলে আত্মীয় কাকে বলে? বিপদের সময় যার পাশে দাঁড়ানো যাবে তাকেই বলবে আত্মীয়। লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজ করেও ফেলে, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। সে পৌরুষ আপনার কাছে আমি জানি, অর্থাৎ আপনি সেই পুরুষ, আমি তা জানি। একটু চুপ করিয়া সকলের মুখ ভাব লক্ষ্য করিয়া দেখিলেন, তারপর আবার বলতে লাগলেন। রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায়দুর্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। গুলবাগ বলতে এখানে ফুলের বাগান। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি। আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই তো পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। আবার চারিদিকে চাহিয়া দেখলেন, আবার বললেন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, মানে বাংলার আকাশে আজকে দুর্যোগ। তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, মানে আজকে অস্ত যাওয়ার পথে। শুধু সুপ্ত সন্তান শিয়রে রুদ্ধ মানে ক্রন্দনলতা জননী
মিশা বসানের অপেক্ষায় প্রহর গণনারত, মানে প্রহর গুনছে। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়েও রোধ করব মরণের অভিযান। মানে বাংলার ভাগ্যাকাশে আজকে যেহেতু এই ঘনঘটা চলছে, তাই কে এগুলা রোধ করবে? জাহাপনা জবাব, আপনি কি সিপাহসালার? আপনি তা পারেন। আমি শপথ করছি জাহাপনা, আজ থেকে সর্বসময়ে সর্বক্ষেত্রে আপনাকে সহায়তা করব। অর্থাৎ মির্জাফর এই কথা বলল। মোহনলাল, আমিও শপথ করছি সিপাহসালার, সকল নির্দেশ মাথা পেতে নেব। মীরবদন, তার আদেশে হাসি মুখেই মৃত্যুকে বরণ করব। সিরাজ, আজ আমি ধন্য, আমি ধন্য। গোলাম হোসেন জবাব, পলাশির কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিলেন। সিরাজ, হ্যাঁ পলাশি, সিপাহসালার, পলাশির প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথে এগিয়ে আসছে, মানে ক্লাইভ তার সৈন্য সামর্থ্য নিয়ে আসছে। আপনার আদেশ পালন করার জন্য দুর্লভ রায়, ইয়ার লতিফ, মোহনলাল, মীরমদন, সিনফ্রে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। ইয়ার লতিফ হলো এখানে সিরাজের সেনাপতি, আর সিনফ্রে হলো ফরাসির একজন সেনানায়ক। আমিও আপনার আদেশবহ হয়েই থাকবো আপনাদের, আর আমি দরবারে আবদ্ধ করব না। আপনারা পলাশী যাত্রার আয়োজন করুন। সবাই সবার মতো চলে যেতে বলল। প্রথমে সৈন্যাধ্যক্ষগণ, পরে তার সভাসদগণ দরবার ত্যাগ করলেন। রইলেন শুধু সিরাজ আর গোলাম হোসেন। সিরাজ চারিদিকে চাইলেন, তারপর ধীরে ধীরে সিংহাসনের দিকে অগ্রসর হলেন, মানে এগিয়ে গেলেন। সামনে নুইয়া পড়িয়া সিংহাসনের দিকে চাহিয়া রইলেন, ঘাড় ঘুরাইয়া অস্ফুট কণ্ঠে ডাকলেন, সিরাজ। গোলাম হোসেন, গোলাম হোসেন, জাহাপনা সিংহাসন কি টলছে? না জাহাপনা, ভালো করে দেখো তো। দুজনেই সিংহাসন দেখতে লাগলেন। ধীরে ধীরে ঘসেটি বেগম প্রবেশ করলেন, মানে মেহরুল্লেসা। এখানে আলীবর্দী খাঁয়ের যে জ্যেষ্ঠা কন্যা তাকেই ঘসেটি বেগম বলা হয়েছে। সে দাঁড়িয়ে দেখলো, তারপর বললেন, ঘসেটি, ওখানে কি দেখছো মূর্খ? বিবিকের দিকে চেয়ে দেখো। কে? দ্রুত ঘুরে দাঁড়াইয়া ঘসেটিকে দেখলেন, হাসিয়া বললেন, ও আপনি? কাছে অগ্রসর হইলেন। কাজ আছে, তা স্মরণ করলেই তো দেখা করতাম। মানে তাকে জিজ্ঞেস করছে যে কাজ আছে, ডাকলেই তো যেতাম। নবাবের অবসরের বড়ই অভাব না? না, আপনি তো ফাঁকা সময়ই পান না। বিপদে এমনি ঘনিয়ে আসছে যে একেবারে দিশাহারা হয়ে পড়েছি। এখনো বিপদ? ঘসেটি বেগম তোমার বন্দী, শওকত জং রণক্ষেত্রে নিহত, প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই, এখনো ভয় কিসের? কোম্পানির ফৌজ কাশিমবাজার অভিমুখে অভিযান করছে, মানে মুর্শিদাবাদের একটি শহর কাশিমবাজার, সেদিকে কোম্পানির ফৌজ আসছে। করেছে? সেই সংবাদই তো পেয়েছি। তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে? তেমন দুর্দিন কে কামনা করে মা? দুর্দিন না সুদিন? বলছে সুদিন। সুদিন নয়, ঘসেটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে, সুদিন না। আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন। বেশ বুঝতে পারছি। অন্তরে যে কথা দিনরাত গুমড়ে গুমড়ে মরছে, তাই আজ ভাষায় প্রকাশ করছি। মাসিকে তুমি গৃহহারা করেছো, মাসির সর্বস্ব লুট করে নিয়েছো, মাসিকে দাসী করে রেখেছো। মাসি তা ভুলবে? অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না, এটা সিরাজ বলছে। অকারণ নয় কি? মতিঝিল কে অধিকার করেছে? আমার সঞ্চিত সম্পদ কে হস্তগত করেছে? কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে? তুমি নাও দস্যু? মতিঝিল আপনারই তো আছে মা, তাহলে সেখানে যাবার অধিকার কেন নেই আমার? এটা রাজনীতির কারণে। তোমার রাজনীতির সাথে আমার সম্পর্ক? আমার রাজ্য নেই, আমার কাছে রাজনীতিও নেই, আছে শুধু প্রতিহিংসা। এই প্রতিহিংসা পূর্ণ হবে সেদিন যেদিন তোমার এই প্রাসাদের ওপর, মানে ওপরে অপর কেউ অধিকার করবে। তোমাকে ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে শওকত জংকে মতো কেউ যেদিন তোমাকে আর কিছু বললো না, লুৎফা সেখানে চলে আসলো, মানে কেউ যখন মারবে। লুৎফা, মা মা তোমার মুখে ওই কথা শেষ করো না মা। নবাব মহিষী? নবাব মহিষী নই মা, তোমার কন্যা। এখানে লুৎফা, লুৎফা হলো সিরাজের স্ত্রী। ঘসেটি, নবাব মহিষী নও? আজ ভাবছো খুবই বিনয় করলে, কিন্তু দুদিন বাদে ওই কথা তো সত্যিই হবে। এই আমার মতো জীবনযাপন করতে হবে। নবাব, নবাব মহিষী এই বাদীর বিরুদ্ধে অভিযোগ করছেন নবাব। বাদীকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন। লুৎফা, জাহাপনা ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন। সিরাজ, দেব লুৎফা, সময় এলেই পাঠিয়ে দেব। এখনো আসা সময় আসবে, এটা ঘসেটি বলছে। ঘসেটি ধরেই নিচ্ছে যে আর কোনো ভালো সময় আসবে না। লুৎফা, অমন করে ও কথা বলো না মা, বুক আমার কেঁপে ওঠে। ঘসেটি, তোমার বুক কেঁপে ওঠে আর আমার বুক যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তা কি তুমি বুঝেছো? না কখনো বুঝতে চেয়েছো?
অনাথা বিধবা আমি। নিজের গৃহে দুঃখকে সাথী করে করেছিলাম। অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম। তা তোমরা তাতেও বাঁধ সাধলে, ছল করে ধরে এনে পাপ পুরিতে বন্দি করে রাখলে। তোমাদের আমি ক্ষমা করব? মানে তোমরা আমার ভালো দেখতে পারলে না, আমাকে বন্দি করে রাখলে, আর তোমাদের আমি ক্ষমা করব? সিরাজ, আর আমারই বুঝি ক্ষমা করবে বিদ্রোহিনীকে? মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশে বসিয়ে রাখতে চেয়েছিলাম। তোমার তো ভালো লাগছে না। আজ ভয় হচ্ছে শেষটায় না বাধ্য হয়ে তোমাকে বন্দিনীর মতো কারাগারে স্থান দিতে হয়। লুৎফা, নবাব জাহাপনা, ঘরে বাইরে প্রতিনিয়ত ওই বাক্য জ্বালা আমি আর সইতে পারছি না লুৎফা। মানে এত লোক এত কথা বলছে, আর ভালো লাগছে না। এমন কোনো অপরাধ করিনি আমি যার জন্য সকলের কাছে সব সময় অপরাধীর মতো আমাকে করজোড়ে থাকতে হবে। দুই হাতে মাথা চেপে ধরলেন ঘষেটি। অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছে, সেই সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছ? আমি জানি কেমন করে ওদের কণ্ঠরোধ করা যায়, কেমন করে স্পর্ধায় উন্নত ওদের শির আমার পায়ের তলায় নুইয়ে দেওয়া যায়। শুধু আমার মুখের একটি কথা, চোখের একটি ইঙ্গিত সাপেক্ষ। আমি তাও পারি না শুধু আমি কঠোর নই বলে, পারি না শুধু পরের ওপর ব্যথায় আমার প্রাণ কেঁদে ওঠে বলে। মানে আমিও পারি সব মুখ বন্ধ করতে, আসলে আমি করতে চাই না। ক্ষোভে দুঃখে সিরাজ প্রায় কেঁদেই ফেললেন। লুৎফা তার কাছে গিয়া কহিলেন, লুৎফা, নবাব জাহাপনা, আপনার চোখে জল, আমি যে সইতে পারি না। ঘষেটি, আজকার এই কান্না শুধুই বিলাস, কিন্তু এ কান্নায় বিরাম নেই। চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না। বেগমকে আজীবন আমারই মতো কেঁদে কাটাতে হবে। আমি না কেঁদে কেঁদে অন্ধ হবে। পলাশির প্রান্তরে কোলাহলে ছাপিয়ে উঠবে ক্রন্দন রোল। সিরাজের নবাবীর এই পরিণাম, মানে এই সমস্ত অভিশাপ দিচ্ছিলেন তিনি। ঘষেটি চলে গেলেন। নবাব তাহার দিকে অগ্রসর হইতেছিলেন। লুৎফা তাকে ধরলেন। সিরাজ, বলতে পারো লুৎফা, বলতে পারো এই ঘষেটি বেগম মানবী না দানবী? মানে এটা স্ত্রী না অসুর? লুৎফা, ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা। ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। সিরাজ, মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি লুৎফা। এই 15 মাসে আমার এমনই অভিজ্ঞতা হয়েছে, মানুষের এমনই নির্মমতার পরিচয় পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধাও করতে পারি না, ভালোবাসতে পারি না। চলুন জাহাপনা, একটু বিশ্রাম করবেন। বিশ্রামের অবসর হবে পলাশির পরে, মানে যুদ্ধের পরে। পলাশি, সে কি জাহাপনা? তুমি এখনো শোনোনি? পলাশির মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা। আবার যুদ্ধ জাহাপনা? 15 মাসের নবাবী লুৎফা, তার মাঝে পুরো 1 বছর যুদ্ধ। ষড়যন্ত্র ভেদে গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়েছে। এইবার হয়তো শেষ যুদ্ধ। শেষ যুদ্ধ। যদি জয়ী হই তাহলে হয়তো আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নয়ই। পলাশি, লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে কোনোদিন হয়তো পলাশির প্রান্তর রাঙা হয়ে থাকতো, মানে পলাশ ফুল পরে রাঙা হয়ে থাকতো। তাই আজও তার বুকে রক্তের তৃষ্ণা। জানি না আজকার রক্ত সে চায়। পলাশি, রাক্ষসী পলাশি। নবাব বার হয়ে গেলেন, মঞ্চ অন্ধকার হয়ে গেল, করুণ সুরে বাদ্য বাজিল, জবনিকা পড়িল, মানে পর্দা নেমে গেল। এখানেই এই নাটকটি শেষ হয়েছে। আমাদের ভিডিওটি অনেকটি বড় হয়েছে, আমরা এই ভিডিওটি এই পর্যন্তই করলাম। এর পরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে হাজির হব।